সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনের পরিকল্পনা জানতে চায় বিএনপি। ইসলামী আন্দোলনের মহাসমাবেশে 16 দফা ঘোষণা। এনবিআরে আন্দোলনের কারণে বাণিজ্যে ধস বলছেন ব্যবসায়ীরা। আগামীকালও শাটডাউন অব্যাহতের ঘোষণা কর্মকর্তা কর্মচারীদের। নিয়মের মধ্যে আসছে ব্যাটারি রিকশা, বাধ্যতামূলক হচ্ছে লাইসেন্স। আগস্ট থেকে চলবে উত্তরা ধানমন্ডি পল্টন এলাকায়। এবং দেশে করোনায় আরও 2 জনের মৃত্যু। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি 262 জন। এডিস মশার বিস্তার সহ গ্রামাঞ্চলে বেড়েছে আক্রান্ত মৃত্যু। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনের পরিকল্পনা জানতে চেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, আওয়ামী লীগ সংবিধানের দোহাই দিয়ে ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছিল। বিএনপির আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর অভিযোগ, শেখ হাসিনার সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে ফেলেছে। আর দ্রুত সময়ে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের দাবি জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। তানজিদ ভুঁইয়াকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। সিলেটের মেহেন্দিবাগ এলাকার জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে সিলেট বিজনেস ডায়ালগ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তার অভিযোগ, 17 বছরে দেশের অর্থনীতি ধ্বংস করেছে আওয়ামী লীগ। বিএনপি ক্ষমতা গেলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। আমরা 18 মাসে 1 কোটি লোকের চাকরি ওয়াদা করেছি। 18 মাসে 1 কোটি লোকের চাকরি। আগামী দিনে সরকার হবে ব্যবসায়ী বান্ধব, শুধু না, ব্যবসায়ীর সাথে সার্বক্ষণিক সংযোগ রেখে আমরা চলব। এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে অংশ নেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এই সময় ঐকমত্য কমিশনের প্রস্তাব নিয়ে কথা বলেন তিনি। আমরা এখানে এক ব্যক্তির 1 ভোট এবং সরাসরি ভোট প্রত্যেকটা নির্বাচনী এলাকায় তার প্রতিনিধিকে সে ভোট দেবে, এবং এটাকে বলা হয় ফার্স্ট পাস্ট দি পোস্ট। সেই সিস্টেমের মধ্যে আমরা আছি, এবং ঐকমত্য কমিশনের যে আলোচনায় সেটা এখন এভাবেই টেবিলে আছে। এখন কেউ কেউ রাজনৈতিক দাবি হিসাবে সেটা উত্থাপন করতে পারে, সেটা তাদের রাজনৈতিক অধিকার, তবে সেটা সবার উপরে চাপিয়ে দেওয়ার কোনো মানে নেই। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে বিএনপির 36 দিনের কর্মসূচির প্রথম দিন চীনমন্ত্রীতে ভেন্যু পরিদর্শনে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল। দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচনের দাবি জানিয়ে শেখ হাসিনার বিচার দৃশ্যমান করার দাবি জানান বিএনপি নেতারা। জনগণের প্রত্যাশা অনুযায়ী জনগণের সরকার নির্বাচিত হবে এবং একটা উপযুক্ত সময় রমজানের আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। নিয়ম অনুযায়ী, নীতি অনুযায়ী আমরা আমাদের অবস্থান থেকে সেই পরিবারগুলোর পাশে আমরা দাঁড়াবো। মানুষের সামগ্রিক উন্নতি এবং তাদের উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য তারা কাজ করে যাবেন। এই জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিতে হবে, এবং সেই নির্বাচনটি অবশ্যই যৌক্তিক সময়ের মধ্যেই সেটা দিতে হবে। ভবিষ্যতেও গণতান্ত্রিক আন্দোলনে আহত ও শহীদ পরিবারের পাশে থাকার কথাও বলেন তারা। আমাদের এই কাজ অব্যাহত থাকবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। ক্ষমতা ও টাকা ভাগাভাগির জন্য এনবিআরে আন্দোলন হচ্ছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। এতে কেবল তৈরি পোশাক খাতে দৈনিক 2600 কোটি টাকার বাণিজ্য ব্যাহত হচ্ছে বলেও জানান তারা। রাজধানীর একটি হোটেলের সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতারা বলেন, এই আন্দোলনে উৎপাদনশীলতা ও শিল্পে ধস নেমেছে। রেজা খানের রিপোর্ট। এনবিআরের যৌক্তিক সংস্কার সহ চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে 2 মাস ধরে আন্দোলন করছেন কর্মকর্তা কর্মচারীরা। এতে কার্যত স্থবির হয়ে পড়েছে আমদানি রপ্তানি বাণিজ্য। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সংবাদ সম্মেলনের আয়োজন করে দেশের বিভিন্ন ব্যবসায়ী সংগঠন। বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি বলেন, আন্দোলনের কারণে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। আন্তর্জাতিক রপ্তানি বাজার কখনো বাংলাদেশের জন্য অপেক্ষা করবে না। গৃহীত আন্দোলন বায়ারদের মাঝে পুনরায় ইমেজ সংকট সৃষ্টি করবে। ব্যবসায়ীরা আন্দোলনে উস্কানি দিচ্ছে সরকারের এমন অভিযোগ অস্বীকার করেন বিজিএমইএর সভাপতি। বলেন, এই আন্দোলনে অভ্যন্তরীণ উৎপাদন ও শিল্পের ধস নেমেছে। প্রতিদিন হলো 2500 থেকে 2600 কোটি টাকার মতো
এটা বলা যাবে না যে ক্ষতি হচ্ছে, ডিসরাপশন হচ্ছে। মাননীয় অর্থ উপদেষ্টা যদি বলে থাকেন যে এর পিছনে ব্যবসায়ী সমাজের ইন্ধন হচ্ছে, এটা আমি মনে করি ভুল। যুদ্ধ পরিস্থিতি ছাড়া কোনো দেশের কাস্টমস দিনের পর দিন বন্ধ থাকতে পারে না বলে আক্ষেপ জানান লেদার গুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। একটা দেশে পুরো কাস্টমস বন্ধ হয়ে যেতে পারে, আমার জানা মতে পৃথিবীতে অন্য কোনো দেশের এরকম উদাহরণ নাই যুদ্ধ ছাড়া। এটা হতে পারে না, এটা একটা বড় বিপর্যয় আমাদের জন্য। ব্যবসায়ীরা এনবিআর এর কাছে জিম্মি এমন অভিযোগ করে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, লুটপাটের ভাগবাটোয়ারার জন্যই এই আন্দোলন। এনবিআর বলেন, কাস্টমস বলেন, এদের সাথে সুসম্পর্ক রেখেই ব্যবসাটা পরিচালনা করার চেষ্টা করি, কারণ বাস্তবতা হলো যে আমরা তাদের কাছে জিম্মি। আজকে যেটা আপনারা লক্ষ্য করছেন এটা কিছুই না, এটা অ্যাকচুয়ালি ক্ষমতার একটা বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে, টাকা পয়সার বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে। মাঝপথে আমরা হচ্ছে বিপদগ্রস্ত। এরা সারা জীবন আমাদেরকে জ্বালাইছে, এখন সরকারকে জ্বালাইতেছে। সংকট সমাধানে সরকার ও এনবিআর এর মধ্যে সেতুবন্ধন তৈরির কাজ করার আগ্রহ জানান ব্যবসায়ী নেতারা। Reform measures only negotiation is the only alternative. There cannot be anything except that. রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। চেয়ারম্যানের পদত্যাগ ও সব পক্ষের অংশগ্রহণে রাজস্ব খাতের সংস্কার দাবিতে আগামীকালও কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলবে বলে জানিয়েছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা। দুপুরে সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন তারা। দীর্ঘদিন ধরেই আন্দোলন চললেও তাদের যৌক্তিক দাবি মানা হচ্ছে না বলে অভিযোগ করেন এনবিআর কর্মকর্তারা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্মকর্তা কর্মচারীদের ডাকে শনিবার দেশব্যাপী শুরু হয়েছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। এর ফলে রাজধানী সহ সারা দেশে কাস্টমস, ভ্যাট ও আয়কর অফিসে সব ধরনের কার্যক্রম স্থবির হয়ে পড়ে। বন্ধ রয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। শাটডাউন কর্মসূচিতে যোগ দিতে ঢাকার আগারগাঁওয়ের রাজস্ব ভবনের সামনে জড়ো হন এনবিআরের কর্মকর্তা কর্মচারীরা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে যোগ দেন দেশের বিভিন্ন প্রান্তের কর্মকর্তারা। একদম দেয়ালে পিঠ থেকে যাওয়াতে এই সময় আন্দোলন করেছি। আমাদের কোনো উদ্দেশ্য ছিল না যে দেশবাসীর ক্ষতি করা। আমাদের এই সমস্যার সমাধান না করে তিনি আরো এই রাজস্ব খাতকে আরো অস্থির করে তুলেছেন। আমরা আজকে এই চেয়ারম্যান আব্দুর রহমানের পদত্যাগ চাচ্ছি। আগারগাঁওয়ের সামনে অবস্থান নেন তারা। কর্মসূচি ঘিরে অতিরিক্ত পুলিশ, র্যাব, বিজিবি সদস্য মোতায়েন ছাড়াও রাখা ছিল সাজোয়াজান। এনবিআরের চেয়ারম্যান পদত্যাগ নিশ্চিত না করা পর্যন্ত কাজে যোগ না দেওয়ার হুঁশিয়ারি দেন নেতারা। একজন ফ্যাসিস্টকে আপনারা পদে রেখে আমরা জুলাই মাস উদযাপন করব কিনা, 36 জুলাই উদযাপন করব কিনা, এই প্রশ্ন আপনাদের সামনে আমি ছুড়ে দিচ্ছি। 29 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন যথারীতি চলবে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা বলেন, আলোচনার পথ উন্মুক্ত থাকলেও তাদের সঙ্গে বসছে না অর্থ মন্ত্রণালয়। কাউকে এই অর্থ উপদেষ্টা এবং চেয়ারম্যান আব্দুর রহমান খান উনিরা আমাদেরকে আলোচনায় ডাকেন নাই। তবে আন্তর্জাতিক সেবা কমপ্লিট শাটডাউন কর্মসূচির আওতা মুক্ত রাখা হয়েছে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাষ্ট্র পরিচালনার মূল নীতিরূপে পুনঃস্থাপন সহ 16টি দফা উত্থাপন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশে দফাগুলো উত্থাপন করা হয়। এতে দলটির আমির বলেন, রাষ্ট্রের মূল নীতিসহ সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচনের রাজনৈতিক ঐক্যমত্য না হলে সরকারকে গণভোট আয়োজন করতে হবে। এদিকে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। সংস্কার, বিচার ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের এ মহাসমাবেশ। সারা দেশ থেকে নেতাকর্মীদের উপস্থিতিতে যেন জনসমুদ্রে পরিণত হয় সমাবেশ স্থল। মঞ্চে ছিলেন জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি ও বিভিন্ন ইসলামিক দলের শীর্ষ নেতারা। উপস্থিত হন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের নেতারাও।
দলটির পক্ষ থেকে 16 দফা দাবি উত্থাপন করেন মুখপাত্র গাজী আতাউর রহমান। কোন রাজনৈতিক পক্ষ বা ভিন্ন কোন দেশের চাপে অতীতের মতো যেন তেন একটি নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হলে তা কিছুতেই মেনে নেওয়া হবে না। মৌলিক সংস্কার সহ পতিত স্বৈরাচার ও তার সহযোগীদের বিচারের দাবিতে কোনো আপোষ নয় জানিয়ে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলে ধরেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আমরা সকলে ঐক্যবদ্ধ, বিদেশি হোক দেশি হোক, কোন শক্তি বাংলাদেশের সংস্কারের আন্দোলনকে দাবায়ে রাখতে পারবে না। কোন দু একটি দলের উপরে ভিত্তি করে দু একটি দলের কথায় সংস্কারের নকশায় পরিবর্তন আনা যাবে না। কোনো বিশেষ দলের প্রতি না ঝুঁকে অন্তর্বর্তী সরকারের প্রধানকে সব দলের প্রতি সমান আচরণের আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। এই জনসমুদ্র থেকে এই বার্তা যদি আপনারা বুঝতে ভুল করেন, পিওর পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না। রাজনৈতিক দলে ঐক্য না হলে বিচার সংস্কারের জন্য গণভোটের দাবি করেন ইসলামী আন্দোলনের আমির। বলেন, ইসলামী দলগুলো সম্মিলিত ঐক্য দৃঢ় করতে হবে। রাষ্ট্রের মূলনীতি সহ সংসদের উভয় কক্ষে পিয়ার পদ্ধতি নির্বাচনের মতো বিষয় ঐক্যমত্য না হলে গণভোটের আয়োজন করতে হবে। ঐক্য অটুট থাকলে ইসলামপন্থীরাই বাংলাদেশের প্রধান রাজনৈতিক শক্তি হয়ে উঠবে বলেও প্রত্যাশা করেন সৈয়দ রেজাউল করিম। আসুন সকলে মিলে আমাদের স্বপ্ন পূরণে একযোগে কাজ করি। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। আদালতের নির্দেশনা মেনে সিটি কর্পোরেশন এলাকায় ব্যাটারি রিকশা চলাচল নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রথম ধাপে রিকশা ও চালক উভয়ের লাইসেন্স বাধ্যতামূলক করা সহ সবকিছুই আনা হচ্ছে আইনি কাঠামোর আওতায়। আগামী মাস থেকে ঢাকার উত্তরা, ধানমন্ডি ও পল্টন এই 3 এলাকায় চালু হচ্ছে ই রিকশা। মুনতাসির মামুনের প্রতিবেদন। বাধ্যতামূলক করা হচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশার নিবন্ধন। এজন্য একটি ইউনিক রেজিস্ট্রেশন নাম্বার এবং নম্বর প্লেট প্রদান করা হবে সিটি কর্পোরেশন থেকে। একটি জাতীয় পরিচয়ের অনুকূলে একটির বেশি রিকশা নিবন্ধন করা যাবে না। নিবন্ধন নবায়নে প্রতি 2 বছর অন্তর ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে। চালকের ন্যূনতম বয়স হতে হবে 18 বছর, জানতে হবে বাংলা, লিখতে ও পড়তে। সিটি কর্পোরেশনের অনুমোদিত হাসপাতালের স্বাস্থ্য ও দৃষ্টিশক্তি পরীক্ষার সনদও লাগবে। লাইসেন্স নবায়ন হবে প্রতি 5 বছর অন্তর অন্তর ড্রাইভিং পরীক্ষার মাধ্যমে। যাকে ইচ্ছা তাকে রিক্সা নিয়ে মাঠে নামতে দিব না, এই শহরের আইন মানে সড়কের আইনটা যেন ঠিকমতো পালন করে যারা রিক্সা চালাবেন, এরকম ট্রেইন একটা শ্রেণীকে, ট্রেইন একটা ইন্টারেস্ট গ্রুপকে আমরা মাঠে নামানোর জন্য সুযোগ করে দেব। ই রিকশা সর্বোচ্চ দৈর্ঘ্য 2.5 মিটার, প্রস্থ 1.1 মিটার এবং গতি শহরে সর্বোচ্চ ঘন্টায় 30 কিলোমিটার হবে। স্কুল জোনে গতি সীমিত থাকবে 15 কিলোমিটারে। রিকশায় বাধ্যতামূলক করা হচ্ছে এলইডি হেডলাইট, ব্রেক লাইট, হর্ন, রিভার্স লাইট ও লুকিং গ্লাস। সড়কের শৃঙ্খলা রক্ষায় নির্দিষ্ট রুট ও পার্কিং এলাকায় সীমাবদ্ধ থাকবে এই রিকশা। থাকছে চালকের বীমা সুবিধাও। রিকশা অ্যাপ নামে আমরা একটা অ্যাপ ইন্ট্রোডিউস করবো এবং একটা ওয়েবসাইট থাকবে, তার মাধ্যমে পুরো প্রক্রিয়াটা হবে। আমাদের রিকশাগুলোতে কিউআর কোড থাকবে। কিউআর কোড দিয়ে এই যে আমাদের ট্রাফিক পুলিশ যে রেগুলেশনসের মধ্যে তাদেরকে আনবে, কিউআর কোডটা স্ক্যান করলে সব ইনফরমেশন চলে আসবে। আমাদের ট্রেনাররা সেটা ইউজ করতে পারবেন। সিটি কর্পোরেশনের অনুমোদিত কারখানা মোটর, চেসিস ও ব্যাটারি স্ট্যান্ডার্ড গাইডলাইনেই তৈরি হবে। একটি রিকশা আয়ুষ্কাল হবে 5 বছর। পর্যায়ক্রমে সংযুক্ত হবে জিপিএস ট্র্যাকার। নির্দিষ্ট সংখ্যক অটোরিকশার মাধ্যমে শুরু করব। পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া কোনো ব্যাটারি পুনঃপ্রক্রিয়াজাত করা যাবে না। পুনরায় ব্যাটারি নির্ধারণের রিসাইকেল কারখানা হস্তান্তর করতে হবে। আমরা আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে আমরা এটা মার্কেটে দেওয়া শুরু করব। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। গেল 24 ঘন্টায় করোনায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে 7 জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। এ নিয়ে এবছর মোট 535 জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে 22 জনের। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এদিকে শুক্রবার সকাল 8টা থেকে শনিবার সকাল 8টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 262 জন। এর মধ্যে সবচেয়ে বেশি 141 জন আক্রান্ত হয়েছেন বরিশাল বিভাগে। এই সময়ে ডেঙ্গুতে আরও 1 জনের মৃত্যু হয়।
শহর থেকে গ্রাম সবখানেই ব্যাপক হারে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু বাড়ছে। এডিস মশা দুই ধরনের, একটি এডিস এলবোপিক্টাস যাকে জঙ্গলের মশা বলা হয়, আরেকটি এডিস ইজিপ্টাই। শহরাঞ্চলে এই মশার প্রকোপ বেশি। এই দুই ধরনের মশা কামড়ালেই ডেঙ্গু হয়। তবে এসব মশা নিধনে সংশ্লিষ্টদের কার্যক্রম তেমন চোখে পড়ে না। বিশেষ করে গ্রামাঞ্চলেই বেশি অবহেলা করা হচ্ছে। সম্প্রতি বরগুনায় ICDCR এর চালানো এক জরিপে দেখা যায় সেখানকার পৌরসভায় এডিস এলবোপিক্টাস মশার ঘনত্ব 47.10। ওই জেলার সদর উপজেলায় সূচকের মান 163.4। বর্তমান সরকার জনগণকে ইতিহাসের একটি সর্বোত্তম নির্বাচন উপহার দিতে চায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় তিনি একথা বলেন। সব মন্ত্রণালয়ে সংস্কার করা হয়েছে উল্লেখ করে শফিকুল আলম বলেন, গেল 10 মাসে সরকারের কাজে স্বচ্ছতা এসেছে। আমরা অবশ্যই বলছি ফ্রি ফেয়ার হবে, ইনক্লুসিভ হবে এবং আপনারা দেখবেন প্রত্যেকটা বিষয়ে স্বচ্ছতা এসছে। প্রত্যেকটা বড় বড় মিনিস্ট্রিতে আমি বলবো যে বড় বড় রিফর্ম অলরেডি নেওয়া হয়েছে। ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প দিবস উপলক্ষে সারা দেশ থেকে 7 উদ্যোক্তাকে সম্মাননা দিয়েছে প্রাইম ব্যাংক পিএলসি। 11,500-এর বেশি সক্রিয় ঋণ গ্রহীতার মধ্য থেকে 6 জন SME উদ্যোক্তা এবং 1 জন কৃষি খাতের উদ্যোক্তাকে পুরস্কৃত করে প্রতিষ্ঠানটি। সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা তুলে দেয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের SME SPD'র পরিচালক নওশাদ মোস্তফা বলেন, প্রাইম ব্যাংক সবসময় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পাশে থাকে। পণ্যের বৈচিত্র্য, বার্ষিক রাজস্বের ওপর ভিত্তি করেই উদ্যোক্তাদের সম্মাননা দেয়া হয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। তেহরিক-ই-তালিবান জঙ্গিদের আত্মঘাতী হামলায় পাকিস্তানের 13 সেনা সদস্য নিহত হয়েছে। এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসনের 1.5 বছরে প্রায় 1 লাখের মতো মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দৈনিক হারেজ। ওদিকে মোসাদ সংশ্লিষ্টদের ধরতে ব্যাপক অভিযান শুরু করেছে ইরান সরকার। ইস্তিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান TTP'র আত্মঘাতী বোমা হামলায় 13 সেনা সদস্য নিহত ও 29 জন আহত হয়েছে। শনিবার দুপুরে উত্তর ওয়াজিরিস্তান জেলার খাইবার পাখতুনখোয়া প্রদেশে এই ঘটনা ঘটে। আহত হয়েছে 10 সেনা সদস্য সহ আরও 29 জন। টানা 20 মাসেরও বেশি সময় ধরে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। দীর্ঘ সময়টাতে হামলা ছাড়াও গোটা উপত্যকা অবরুদ্ধ করে রাখে নেতানিয়াহু সেনারা। এতে কার্যত ভেঙে পড়ে গাজার অর্থনীতি ও স্বাস্থ্য ব্যবস্থা। ফলে বিনা চিকিৎসা, তীব্র ক্ষুধা ও অপুষ্টিতে বহু মানুষের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে গেল 20 মাসে প্রায় 1 লাখ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম দৈনিক হারেজ। এইদিকে ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহ গোষ্ঠী হুতি। তবে তা সফলভাবে প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। গাজায় যুদ্ধবিরতি নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, 1 সপ্তাহের মধ্যে উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হবে। ওদিকে ইসরায়েলি হামলায় ইরানে নিহত 60 সেনা কর্মকর্তা ও বিজ্ঞানীদের রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শনিবার সকালে তেহরানে অনুষ্ঠিত জানাজায় অংশ নেয় কয়েক লাখ মানুষ। ইসরায়েলের সঙ্গে সংঘাতের প্রেক্ষাপটে দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদ সংশ্লিষ্টদের খুঁজে বের করতে ব্যাপক অভিযান শুরু করেছে তেহরান। ইতোমধ্যে বেশ কিছু অভিযুক্ত ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে সরকার। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। এবারে খেলার খবর। ক্রিকেট। T20 ও ওয়ানডের পর এবার সাদা পোশাকেও বাংলাদেশ জাতীয় দলের নেতৃত্ব ছাড়লেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। বলেন, দলের ভালোর জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ড্রেসিং রুমে 3 অধিনায়ক থাকা উচিত নয় বলেও মনে করেন এই বাঁহাতি ব্যাটার। কাজীবাপুর ডেস্ক রিপোর্ট। কলম্বো টেস্টে বাংলাদেশের হার যেমন অনুমেয় ছিল, তেমনি গুঞ্জন ছিল এই ম্যাচের পরেই নেতৃত্ব ছাড়তে পারেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর সেই গুঞ্জনে সিলমোহর পড়ল। সাদা পোশাকে বাংলাদেশের দায়িত্ব ছাড়লেন শান্ত। আমি বাংলাদেশ দলের অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন হিসেবে স্টেপ ডাউন করছি।
আমি টেস্ট ফরম্যাটে আর কন্টিনিউ করতে চাই না। ক্রিকেট অপারেশনসকে আমি অলরেডি জানিয়েছি, বেশ কয়েকদিন আগেই আমি জানিয়েছিলাম। ব্যক্তিগত কোনো কারণ নয়, দলের ভালোর জন্য নিয়েছেন এমন সিদ্ধান্ত। এটা আমার ব্যক্তিগত মতামত যে 3টা ক্যাপ্টেন আসলে আমার মনে হয় যে টিমের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে। ক্রিকেট বোর্ড হয়তো আলাদাভাবে চিন্তা করতে পারেন এবং সেটার প্রতি পূর্ণ সম্মান আমার আছে। অল্প কিছুদিন আগেও 3 ফরম্যাটে বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব ছিল শান্তর কাঁধে। এরপর টি-20 দলের দায়িত্ব দেয়া হয় লিটন দাসকে, আর সবশেষ 12 জুন ওয়ানডে অধিনায়ক ঘোষণা করা হয় মেহেদী হাসান মিরাজকে। এবার শান্ত নিজেই সরে গেলেন টেস্ট অধিনায়কের দায়িত্ব থেকে। বিদায় নেওয়ার আগে টেস্টে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন 14 ম্যাচে, বাংলাদেশের হয়ে যা 5ম সর্বোচ্চ। তার অধীনে বাংলাদেশ জিতেছে 4টি, হেরেছে 9 ম্যাচ। আর শ্রীলঙ্কা সিরিজে গলের প্রথম টেস্টে পাওয়া ড্রই নাজমুলের অধিনায়কত্বে বাংলাদেশের একমাত্র ড্র। ক্যারিয়ার গড়ের চেয়ে অধিনায়ক হিসেবে শান্তর গড় ভালো। ক্যারিয়ার গড় যেখানে 32.19, সেখানে অধিনায়ক হিসেবে গড় 36.24। 60টি সেঞ্চুরির মধ্যে 3টি এসেছে এই সময়ে। অধিনায়ক হিসেবে নাজমুলের মোট রান 906। কাজী পাপ্পু, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরও একবার। সংস্কার নিয়ে ঐক্যমত্য কমিশনের পরিকল্পনা জানতে চায় বিএনপি। ইসলামী আন্দোলনের মহাসমাবেশে 16 দফা ঘোষণা। এনবিআরে আন্দোলনের কারণে বাণিজ্যের ধস, বলছেন ব্যবসায়ীরা। আগামীকালও শাটডাউন অব্যাহতের ঘোষণা কর্মকর্তা কর্মচারীদের। নিয়মের মধ্যে আসছে ব্যাটারি রিকশা, বাধ্যতামূলক হচ্ছে লাইসেন্স। আগস্ট থেকে চলবে উত্তরা, ধানমন্ডি, পল্টন এলাকায়। এবং দেশে করোনায় আরও 2 জনের মৃত্যু। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি 262 জন। এডিস মশার বিস্তার সহ গ্রামাঞ্চলে বেড়েছে আক্রান্ত, মৃত্যু। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে